একলা পাখি। সানজানা আলম। বারান্দায় মানি প্ল্যান্টের ঝোপটা ঝুলিয়ে দিয়ে বাইরে তাকালো ফারজানা। অন্য এক বাসার বাথরুমের ঘুলোঘুলিতে চোখ আটকে গেল। এই বাসাটা সুন্দর, শুধু একটাই সমস্যা, পেছনের দিকের বারান্দা থেকে রাস্তা দেখা যায় না। সামনের বারান্দা অবশ্য গলির সাথেই, তবে রাস্তার এপাশ ওপাশে বাড়ি আছে। তাই দাঁড়ালে মনে হয় কেউ না কেউ তাকিয়ে আছে। পেছনের বারান্দায় একটু নিরিবিলি দাঁড়ানো যায়। ফারজানা, কি করছো তুমি? আশ্চর্য, আমার অফিস, বাচ্চা দুটোর স্কুল, আর তুমি দাঁড়িয়ে আছো। রায়হানের ডাকে ফারজানা কল্পনা থেকে বাস্তবে ফিরে আসে। ঠিকই তো, এই সময় এইখানে সময় কাটানোর কি মানে আছে? বেডরুমের জানালা দিয়ে তুষান তুবার দাদার বাসা দেখা যায়, পাশের বিল্ডিংয়ের একতলা নিচেই ফারজানার শ্বশুর সাহেবের নিজের কেনা ফ্ল্যাট। রায়হান গত মাসেই এই বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়েছে। বাচ্চারা বড় হচ্ছে, ওই বাসা 3 রুমের ফ্ল্যাট। মাস্টার বেডে বাবা মা থাকেন। সেকেন্ড বেড ছিল রায়হান আর ফারজানার। বাচ্চারা বড় হচ্ছে, রায়হানের প্রাইভেসিতে সমস্যা হয়। অফিস থেকে ফিরে একটু বিশ্রাম নিতে পারে না। বাচ্চারা হইচই করে, পড়া থাকে ড্রয়িং রুমে, কতক্ষণ থাকবে থার্ড বেড রায়হানের ছোট ভাই সাদমানের। ও থাকে বউ নিয়ে। মাস 3 আগে মেয়ে হয়েছে ওদের। ছোট রুমে ওদেরও সমস্যা হচ্ছে, তাও একসাথে থাকার জন্য কেই কিছু বলেনি। শেষ অবধি রায়হানি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিল, কারণ ওর কষ্ট হচ্ছে সবার চাইতে বেশি। ড্রয়িং রুমে টিভিতে আব্বা খবর দেখেন, মা বেডরুমে দেখেন সিরিয়াল। ওদের রুমের টিভিতে ইউটিউবে পেপাপিগ আর মাইনক্রাফটের দখলে। ফারজানার মতামত দেওয়ার কিছু ছিল না। মনের মধ্যে একার সংসারের সুপ্ত বাসনা, সব মেয়ের মতোই ফারজানার। শাশুড়ির সংসার মানে সকালে রুটি না খিচুড়ি, সেটার সিদ্ধান্ত তিনিই দেন। মাছের পিস বা মাংসের রেসিপি সব শাশুড়ির মন মতো হতে হয়। সময় অসময়ে একা এক কাপ চা খাওয়া ভালো দেখায় না। বাসাটা তাই নেওয়া হলো। রায়হান এখন একা একটা বেডরুম নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। বাচ্চাদের জন্য একটা রুম দেওয়া হয়েছে। এক রুমে রিডিং রুম করে ছোট্ট একটা ডিভান দেওয়া হয়েছে। ড্রয়িং রুমের টিভিতে বাচ্চাদের পছন্দ মতো ইউটিউব চ্যানেল ঘোরে। রায়হান বেডরুমে টিভি নিতে চেয়েছিল, কিন্তু দুটো এসি, কিছু ফার্নিচার নিতে হলো। এই মাসে টিভি নেওয়া হলো না তাই। তাছাড়া গত মাসেই কার লোন পেয়ে পছন্দের গাড়িটা নিয়েছে রায়হান। বেশ কিছু জমা টাকা ওখানেও শেষ হয়েছে। তার আগের মাসে লেটেস্ট আইপ্যাড নিয়েছিল। শৌখিন রায়হান বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চপদে কর্মরত। বাবা রিটায়ার্ড পারসন, ওই বাড়ির সকল খরচ রায়হানি করে, হাত উজাড় করে। সাদমান একটু আরামপ্রিয়, কোন চাকরিতেই থিতু হচ্ছিল না। ওর হাত খরচও রায়হানি দেয়। তাই রায়হানের পছন্দ মানতেই হলো সকলকে। এই বাসায় আসার পরে রান্নার তেমন ঝক্কি পোহাতে হয় না। শাশুড়ি যাই রাঁধেন, বাটি ভরে কাজের মেয়েকে দিয়ে পাঠান। রায়হান মায়ের কিচেনের খাবারই পছন্দ করে। তুষান তুবার জন্য চিকেন করলেই হয় শুধু। মাঝে মাঝে শখে দুয়েক পদ করে ফারজানা। ভালোই লাগে, রান্নার ঝামেলা নেই, মানে পৃথিবীর অর্ধেক ঝামেলা নেই। ফারজানা, আমি কিন্তু আজ ফিরব না, ভয় করলে ও বাড়িতে চলে যেও। তবে মনে হয় না দরকার আছে, তুষান তুবাকে নিয়ে থাকতে পারবে না? ফারজানা হেসে বলল, হ্যাঁ পারব। তুমি চিন্তা করো না। রায়হান বলল, আমি জানি তুমি পারবে। তা আজ কোথায় যাচ্ছ? টিমের সবাইকে নিয়ে গাজীপুরে একটা রিসোর্টে যাব। কাল সকালেই ফিরব। আজকের রাতটাই পার্টির আয়োজন। সবার প্রমোশন হলো, সেলিব্রেশন পার্টি হবে। আচ্ছা, সাবধানে যেও। রায়হান বের হয়ে যাওয়ার সময় ফারজানাকে আবারও ডেকে বলল, তুষান তুবার খেয়াল রেখো। আসছি। বারান্দার জানালা দিয়ে ফারজানা রায়হানের গাড়িটা গলি পার হওয়া অবধি তাকিয়ে রইল। হঠাৎই চোখ চলে গেল পাশের বাড়ির কার্নিশে। একটা কাক করে কর্কশ স্বরে ডেকে উঠল। একটা কালো বেড়াল কেমন করে যেন তাকালো ফারজানার দিকে। ফারজানার কেমন একটা অস্বস্তি লাগলো। কি অপেক্ষা করে আছে ওর জন্য? ফারজানার সারাদিন ব্যস্ততা কম নয়। তুষান তুবা দুজনই লালমাটিয়ায় একটা নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। ক্লাস শুরু হয় 8:30টায়। রায়হান বাচ্চাদের কোনো দায়িত্ব নেয় না। মাস শেষে টাকা দিয়ে তার দায় শেষ করে। ফারজানা বাদবাকি সব কাজ একাই সামলায়। তুষানের আগে তুবার ক্লাস শেষ হয়। ওকে নিয়ে বাসায় এসে দাদির বাসায় রেখে আবার ছুটে যায় তুষানের জন্য। ক্লাস শেষে তুষানের কোচিং। সেখান থেকে ফিরতে প্রায় বিকেল শেষ। তুবা ওই বাসায় খেয়ে ঘুমিয়ে পড়ে। ফারজানা ফিরে এসে দুজনকে নাস্তা বানিয়ে দেয়। খেয়ে তুষান একটু রেস্ট নেয়, আর তুবার টিচার আসে। তুবার টিচার যেতে যেতে তুষানের টিচার রায়হান এসে এর মধ্যে নিজের ঘরে ঢুকে পড়ে। রায়হানের জন্য হালকা কোনো নাস্তা বানাতে হয় রোজই। রায়হান আজ গিয়েছে একটা 5 স্টার রিসোর্টে। অফিস পার্টি, সেখানে হার্ড ড্রিঙ্কস থাকবেই। একটু আমোদ করতেই সবাই যায় সেখানে। বুফে ডিনারের পরে মাঝরাতে সবাই ড্রিঙ্কস নিয়ে বসেছিল। হঠাৎই রায়হানের বুকের বামপাশে একটা চিকন ব্যথা করে উঠল, খুব সূক্ষ্ম, যেন ধারালো ব্লেড দিয়ে কেউ কেটে দিচ্ছে বুকের ভেতরে। বুকে হাত দিয়ে রায়হান গড়িয়ে পড়ে গেল। এই ধরো ধরো রায়হান ভাই, কি হলো? আশেপাশে সবাই ঘিরে ধরল। রায়হান উত্তর দিতে পারল না। দ্রুতই তাকে স্থানীয় একটা হাসপাতালে নেওয়া হলো।
কিন্তু গাজীপুরের গ্রাম এলাকা তেমন ভালো সাপোর্ট পাওয়া গেল না। কর্তব্যরত ডাক্তার যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দিলেন। ফারজানাকে জানানো হলো তখন রাত 1টা বাজে। বাচ্চারা ঘুমিয়েছে, ফারজানার একা ঘুম আসছিল না। একটা মুভি কেবলই অন করেছে। তখনই নাবিল ভাই ফোন করলেন। ফারজানা প্রথমে কল রিসিভ করল না। এত রাতে অপরিচিত নম্বর পড়ে টেক্সট পেল। ভাবি আমি নাবিল বলছি, রায়হান ভাইয়ের কলিগ। ইটস আর্জেন্ট। ফারজানা কল ব্যাক করলো সাথে সাথেই। রায়হানের ফোন বেজে বেজে কেটে গেল। একটু পরে ফোন এলো রায়হানের ফোন থেকে। ভাবি রায়হান ভাই একটু অসুস্থ হয়ে পড়েছে, ওনাকে স্কয়ারে নিয়ে আসা হচ্ছে। আপনি আসুন এখানে। কি হয়েছে ওর? বাসা থেকে সুস্থ মানুষ বের হয়ে গেল। সম্ভবত হার্ট অ্যাটাক হয়েছে। হায় আল্লাহ! ফারজানা দ্রুত সাদমানকে ফোন করল। ভাবি এত রাতে কি সমস্যা? সাদমান তোমার ভাইয়ার নাকি হার্ট অ্যাটাক হইছে, স্কয়ারে নিয়ে আসতেছে, অফিস থেকে কল করেছিল। এত রাতে অফিসে? ওরা আজ একটা রিসোর্টে ছিল। মাই গড, আপনি তো আমাদের কিছুই বলেন নাই যে একলা আছেন। ভাবছি কালই তো ফিরবে, কি আর বলবো, আব্বাকে জানানোর দরকার নাই। তুমি আসো, আমি বের হব। না জানালে চলবে কিভাবে? আমি এত রাতে বের হব, কই যাব সেটা জিজ্ঞেস করবে না? আচ্ছা জানাও, তাড়াতাড়ি আসো। বাচ্চাদের কি করব? এই বাসায় রেখে যান। ফারজানা দ্রুত রেডি হয়ে বাচ্চাদের তুলে বাসা লক করে বের হলো। তুষান তুবাকে দাদির কাছে রেখে সাদমান রায়হানের আব্বা আজিজ সাহেবকে নিয়ে বের হয়ে গেল বাসার গাড়িতে করেই। রায়হানের মা কান্নাকাটি শুরু করেছেন, আমার মোনারে, আমি যাব, নিয়ে যাও আমারে। কিন্তু বাচ্চাদেরকে দেখবে, সাদমানের বউয়ের 3 মাসের বাচ্চা। তাই রায়হানের মাকে নিয়ে যাওয়া হলো না। সময় যেন কাটতেই চাচ্ছে না, কত দ্রুত পৌঁছানো সম্ভব। রায়হানকে নিয়ে ওরা পৌঁছাতে ভোর 4টা বেজে গেল। রায়হান সময় দিল না, একদম লাইফ সাপোর্টে রাখা হলো তাকে। সব কিছু এত দ্রুত ঘটে গেল, ফারজানা কিছু বুঝে উঠতেই পারল না। তার সম্বিত ফিরল সাদমানের কথা শুনে। ভাবি ভাইয়ার কার্ড টার্ড কোথায় আছে? হাসপাতালের খরচ আছে না? লাইফ সাপোর্টে তো কারি কারি টাকা লাগে। ফারজানার মাথা শূন্য হয়ে গেল। কোথায় রায়হানের কার্ড, ফোন কোথায়, ওয়ালেট কোথায়? বৈষয়িক বিষয়গুলো ফারজানা একদমই বোঝে না। ওর কাছে প্রয়োজনের বেশি টাকাও থাকে না। রায়হান পছন্দ করে না। যা প্রয়োজন তার চাইতে বেশি বেশি এনে দেয় সব সময়, কখনো টাকার প্রয়োজনই হয়নি এত বছরে। আজিজ সাহেবের দিকে তাকালো ফারজানা। তার অ্যাকাউন্টে টাকা থাকার কথা না, ফ্ল্যাট কেনার সময়ে বেশি টাকা খরচ হয়ে গেছে। স্বামীর জন্য চিন্তা করবে নাকি টাকার ব্যবস্থা করবে? ফারজানা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। রায়হানের অফিস কলিগ নাবিল ভাই এসে রায়হানের ব্যাগ, ফোন, আইপ্যাড, ওয়ালেট সব ফারজানার কাছে বুঝিয়ে দিল। ডাক্তার অপেক্ষা করতে বলেছেন, আর কিছু বলা যাচ্ছে না। ফারজানার আব্বা আম্মা থাকেন ওর ভাইয়ের সাথে বনশ্রীতে। সাদমান ফোন করেছিল, ওর ভাই ফারহান এসেছে হাসপাতালে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফারজানা আর রায়হানের নিজেদের পছন্দের বিয়ে। খুলনায় পাশাপাশি বাসায় থাকতো একসময়ে। সম্পর্কটা পারিবারিকই ছিল। দুইজনের বাবা মায়ের মধ্যে বন্ধুসুলভ সম্পর্ক, তাই বিয়েতে কেউ অমত করেনি, আর কখনো কোনো সমস্যাও হয়নি। সবাই যথেষ্ট ভালো, আর ফারজানা ভালোই ছিল এত বছর। রায়হানের অফিস থেকে আরও কিছু সহকর্মী এসেছেন। রাবেয়া আপাকে ফারজানা চেনে, রায়হানের ইমিডিয়েট সিনিয়র। উনি এসে ফারজানার পাশে বসলেন। আগে থেকে কোনো অসুস্থতা ছিল? ফারজানা বলল, না, কখনো তো কিছু বলেনি। সব সময় হাসিমুখ। যারা জলি টাইপের হয় তাদের আসলে বোঝা যায় না। বাচ্চা দুটো কই আছে? বাসায় শাশুড়ি মায়ের কাছে। ও আচ্ছা, তোমরা নতুন বাসা নিয়েছিলে না গত মাসে? তার আগের মাসে আপা। এই 2 মাস হবে। ও আচ্ছা। রায়হান তো গাড়ি নিল গত মাসে। জি আপু। খুব খুশি ছিল। সকালে স্যালারি ঢুকেছে দেখলাম। তোমার হাতে টাকা পয়সা আছে তো? হাসপাতালের বিল অবশ্য অফিস ইন্স্যুরেন্সে পাওয়ার কথা। ফারজানা বলল, না আপা, টাকা পয়সা তো আমি কখনো দেখি না। আচ্ছা, ওর ভাইও তো আছে, বাবা আছেন, চিন্তা করো না। এই নাবিল, এদিকে শোনেন একটু। রাবেয়া আপা নাবিলকে ডাকলেন। জি আপু। হাসপাতালের বিল বা আদার্স কষ্ট কি অফিস দেবে? আপু, এইখানে একটু টেকনিক্যাল সমস্যা আছে। কি সমস্যা? আমাদের ট্যুরটা অফিসিয়াল না। মানে আমরা নিজেরাই গিয়েছিলাম। ইনভেস্টিগেশন হবে আগে। তাছাড়া ওখানে কিছু হার্ড ড্রিঙ্ক ছিল, প্রুফ হতে হবে যে এটার জন্য কিছু হয়নি, বোঝেনি তো। হায় হায় নাবিল, তুমি একটা কাজ করো, রায়হানের স্যালারিটা ক্যাশ পেমেন্টের ব্যবস্থা করো অ্যাকাউন্টসে বলে। ওইটা ফারজানার হাতে এনে দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা আপু, আমি এখনই দেখছি। আজিজ সাহেব বসেছিলেন, রাবেয়া আপা গিয়ে সালাম দিলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি রাবেয়া, গত বছর তুষানের জন্মদিনে দেখা হয়েছিল। হ্যাঁ মনে আছে। টেনশন করবেন না, বলবো না, একটু ধৈর্য ধরেন। আজিজ সাহেব বললেন, আচ্ছা একটা কথা বলো তো, লাইফ সাপোর্ট থেকে কি কেউ ফিরে আসে? আসে আঙ্কেল, মিরাকল ঘটে না? আল্লাহ চাইলে সবই সম্ভব। কোনো অ্যাক্সিডেন্ট হলে অফিস থেকে এমপ্লয়ির জন্য কিছু করে, মানে টাকা পয়সার বিষয়টা আর কি।
হ্যাঁ আঙ্কেল, কিছু প্রসিডিওরের মধ্য থেকে যেতে হয়, তারপর সব বিলি পরিশোধ করবে। আমি সেটা জানতে চাইনি, মানে টাকা পয়সা এককালীন কিছু পাওয়া যাবে? ওর নমিনি তো আমি। টাকা পয়সা যা পাওয়ার সব তো আমি পাবো, সেটা জানতে চাইছি। রাবেয়া একটু হতভম্ব হয়ে গেল। ভাইয়া এখনো লাইফ সাপোর্টে, সম্ভবত রায়হানের টাকাই পরিবারটা চলে, তাই টেনশনে উল্টোপাল্টা বকছে। সাদমান এসে আসতে বলল, আব্বা আমি ভাইয়ার গাড়িটা বাসায় রেখে আসতেছি। আপনি যাবেন? তাহলে চলেন। না, ফারজানাকে নিয়ে যা। ফারজানা যেতে চাইল না। সাদমান গাড়ি রাখতে চলে গেল। আজিজ সাহেবও বসে রইলেন। নাবিল বেশ করিতকর্মা সে স্যালারিটা ক্যাশ করে ফারজানার হাতে এনে দিল। 3.5 লাখ টাকা। আজিজ সাহেব আউর চোখে দেখলেন, তবে কিছু বললেন না তাৎক্ষণিকভাবে। দুপুরের দিকে ডাক্তার বের হয়ে এসে বললেন লাইফ সাপোর্ট খুলে ফেলবেন। রায়হান রেসপন্স করছে না। ফারজানার কান গরম হয়ে গেল, পায়ের নিচ কেমন অবশ লাগতে শুরু করল। একেই হয়তো বলে পায়ের নিচের মাটি সরে যাওয়া। রায়হান যাবার সময় বলেছিল, তুষান তুবার খেয়াল রেখো, কেন চলে গেলে রায়হান? এই বিশাল পৃথিবীতে দুটো বাচ্চা নিয়ে আমি একা কিভাবে থাকব? ফারজানা কান্নায় ভেঙে পড়ছে, আবার চোখ মুছে তার সাথে কথা বলছে। আজিজ সাহেব বললেন, ফারজানাকে বাসায় নিয়ে যাও ফারহান, আমরা এদিক সামলিয়ে আসছি। তাই ফারজানাকে চলে আসতে হলো। মাথা ফাঁকা ফাঁকা লাগছে, কি হচ্ছে এইসব? এটা কি কোনো দুঃস্বপ্ন? একটু পরে ঘুম ভাঙবে আর দেখা যাবে কিছুই হয়নি। রায়হান ডেকে বলছে, ওঠো, 7:15 বাজে। যেন সব ঠিক আছে, কিছুই হয়নি। রায়হানের ব্যাগ, ফোন, ল্যাপটপ সব কিছুতে ওর ছোঁয়া লেগে আছে, অথচ ও আছে কোথায় এখন? ও কি শুনতে পারছে ফারজানার মনের ভেতরের তোলপাড়? নিজের বাসায় উঠল না ফারজানা, শ্বশুরের ফ্ল্যাটে গেল। রায়হানের আম্মা সেন্সলেস হয়ে যাচ্ছেন, আবার একটু পর পর উঠে কান্না করছেন, আমার মোনারে কই গেলি আমারে ছাইরা? মায়ের আহাজারি শোনা যাচ্ছে না। বাসায় ঢোকা মাত্র তুবা জিজ্ঞেস করল, মা বাবা নাকি মরে গেছে? আর আসবে না? ফারজানা নিজেকে ধরে রাখতে পারল না। তুষান এক কোণে চুপচাপ বসে আছে, আত্মীয় স্বজন আসতে শুরু করেছে, একে তাকে ফোন করা হচ্ছে। কখন খবর পাইছ? কি হইছিল? আগে অসুখ ছিল, আজকাল এই রকম খুব হচ্ছে। এসব আওয়াজ ভেসে আসছিল কানে। পরিবেশ কেমন দম বন্ধ করা হয়ে গেছে। আচ্ছা তুষান, তুবা দুইজনের স্কুলের বেতন প্রায় 40,000 টাকা। আসা যাওয়া, টিউশনি, আরও কত খরচ, এগুলো ফারজানা কিভাবে ম্যানেজ করবে? তুবা ছোট, ওকে স্কুল বদলে বাংলা মিডিয়ামে আনা যাবে। তুষান 5-এ পড়ে, কিভাবে ওকে পড়াবে ফারজানা? ফারজানার মাথা কাজ করছে না। কোথায় থাকবে ফারজানা? বাসা ছেড়ে দিতে হবে, তাও 2 মাস আগে জানাতে হবে। এই মাসের ভাড়া কিভাবে দেওয়া হবে? ফারজানাকে একজন বলল, শাশুড়ির কাছে একটু যাও মা। ফারজানা গেল, ওকে ধরে রাশেদা বেগম আহাজারি করলেন কিছুক্ষণ। ফারজানা কাঁদতে পারল না। তুবাকে খাওয়াতে হবে কিছু, কি রান্না করা আছে বাসায়? ফারজানা উঠে গেল, মা এসেছে। মায়ের মুখটা থমথমে, ধাক্কা সামলাতে পারেননি এখনো। তুবা নানুনানের আঁচল ধরে আছে। তুষান একদম চুপ, মাথা নিচু করে ফোনে কিছু করছে। ফারজানা রুমে ঢুকল। ফোনটা কোথায়? কেউ যদি ফোন করে। আজিজ সাহেব এসে ঢুকলেন। ফারজানা, 2 লাখ টাকা দাও। ফারজানা অবাক হয়ে তাকালো। সাদমানও এসেছে। সবাই চলে এলো। তাহলে রায়হানের কাছে কে আছে? ভাবি, 2.5 লাখ দাও, কবরস্থানের জায়গা নিতে হবে। ফারজানা কিছু না বলে টাকার বান্ডেলগুলো থেকে 2.5 লাখ টাকা দিয়ে দিল। রায়হানকে নিয়ে আসা হয়েছে। বাসার সামনে ফ্রিজিং কারে রাখা হয়েছে। ফারজানা আর কাঁদছে না। আব্বা আর সাদমানের ব্যবহার খুবই অদ্ভুত ঠেকেছে। তারা কেমন যেন গুজর গুজর ফুসুর ফাসুর করে কথা বলছে। সব বিষয়ে ফারজানাকে বা ওর পরিবারকে ইগনোর করার একটা সূক্ষ্ম চেষ্টা ফারজানা অনুভব করতে পারছে। এখনো রায়হান উপস্থিত বাসার নিচেই আছে। ফারজানার মনে হচ্ছে এখনই রায়হান ফিরে আসবে, ফিরে এসে বলবে, খুব টায়ার্ড লাগছে, ওয়াশরুমে একটু গরম পানি দাওতে ফারজানা, গোসল করব। রায়হানকে কোথায় রাখা হবে? আজিমপুরে নাকি সলিমুল্লাহ রোডে? সেই বিষয়ে হালকা আলোচনা শোনা গেল। হঠাৎ সিদ্ধান্ত হলো বসিলা নতুন গোরস্থানে রাখা হবে রায়হানকে। সিদ্ধান্ত হলো, ফারজানাকে জানানো হলো না। ফারজানা আলোচনার মধ্যে শুনতে পেল, বাচ্চাদের মা দেখে রাখছে। ফারজানার মাথায় কাজ করছে না। তুষানের মিস এসেছেন। ফারজানা তাকে জিজ্ঞেস করল, মিস, কম খরচে ভালো ইংলিশ মিডিয়াম কই আছে? তুষানের মিস বুঝতে পারল ফারজানা স্থবির হয়ে আছে, কান্নাকাটি করতে পারছে না। ফারজানা একবার শাশুড়ির কাছে গেল। তার বোন, ভাইয়ের বউ সবাই এসেছে। ফারজানা চলে আসতে গিয়ে শুনল বউটার গালে টোল পড়ে, বিয়ের সময়ই বলেছিলাম টোল পড়া মেয়েদের স্বামী বাঁচে না। ফারজানা অবাক হয়ে ভাবল, দোষ তাহলে তার গালের টোলের, অথচ এটা রায়হানের কত পছন্দ ছিল, হাসলেই গাল টেনে দিত কত সময়। অফিস থেকে কিছু সহকর্মীরা এসেছেন। রায়হানের বাবা আজিজ সাহেব কথা বলছেন। রাবেয়া আপা ফারজানার রুমে এসে বসলেন। এখন কেমন আছো? আছি আপা। ফারজানা, তোমাকে একটা কথা বলবো। এই কথা আমি বলেছি, সেটা কাউকে জানাবে না। ফারজানা একটু অবাক হলো। এই সময়ে আপা কি বলতে পারেন? শোনো, আমাদের অফিসে ইন্স্যুরেন্স করা থাকে এমপ্লয়ির সেফটি পারপাসে। বেশ বড় অঙ্কের টাকা। এই টাকার নমিনি ছিল রায়হানের আব্বা।
তবে গত বছর রায়হান সেটা বদল করেছে। তোমাকে করে দিয়েছে জানো বোধ হয়। না আপা, আমি কিছুই জানি না। রায়হান কখনো আমাকে টাকা পয়সার বিষয়ে কিছু বলেনি। ও আচ্ছা, আমি শুনলাম তোমার শ্বশুর সাহেব অফিসের কয়েকজনের সাথে টাকা পয়সা নিয়ে বেশ কথাবার্তা বলছেন। ফারজানা উত্তর দিল না। আমি তোমাকে শুধু একটা কথাই বলবো, টাকা পয়সা বড় জটিল বিষয়। একদিকে টাকার কষ্ট বড় কষ্ট, অন্যদিকে টাকা পয়সায় হয় সম্পর্ক নষ্ট। তোমার দুইটা বাচ্চা, তাদের ভবিষ্যৎ আছে, কোনো অবস্থায় এই টাকা হাতছাড়া করবে না। আপা রায়হানি নাই, আমি টাকা পয়সা দিয়ে কি করব? আমি জানি এটা সঠিক সময় না, তবে তোমার সামনে কঠিন সময় অপেক্ষা করতেছে। আবেগে কোনো সিদ্ধান্ত নেবে না। তুমি এত নরম একটা মেয়ে, জানি না কিভাবে সবটা সামলাবে। নিচ থেকে ফারহান এসেছে, আপা ভাইয়াকে নিয়ে যাওয়া হবে আসো। ফারজানা বলল আমিও যাব। আঙ্কেল তো বললেন মেয়েদের যাওয়ার দরকার নেই। রাবেয়া আপা বললেন কেন দরকার নেই, ফারজানাকে আমি নিয়ে যাব। আমার গাড়ি আছে সাথে, আমি আবার নিয়ে আসব। অপেক্ষা করতে বলো, ওদের পেছনেই আমরা যাব। অগত্যা ফারজানা উঠল। তুষানকে ফারহান সাথে নিয়েছে। তুবা মায়ের কাছে থাকলো। রাবেয়া আপা ফারজানার গায়ে মাথায় ওড়না পেঁচিয়ে দিয়ে ওকে নিয়ে গাড়িতে উঠলেন। রায়হানকে রেখে আসা হলো চিরস্থায়ী ঠিকানায়। সবুজ ঘাসের চাদরে ঢেকে দেওয়া হলো তার নতুন বাসস্থান। তুষান বাবার কবরে এক মুঠো মাটি দিল ঠিকই, তবে হয়তো বুঝতে পারল না মাথার উপর থেকে কি ছায়া সরে গেল। কিছুটা দূর থেকে দাঁড়িয়ে ফারজানা দেখল, কান্নায় ভেঙে পড়ল আবারও। কিছুটা ভবিষ্যৎ চিন্তা, অনিশ্চয়তায় ভয়ে ঝেঁকে বসেছে। কি হবে দুইটা বাচ্চার, কোথায় গিয়ে দাঁড়াবে? নাতি নাতনিদের কাছছাড়া করতে চাইবেন না শ্বশুর শাশুড়ি। বিয়ের প্রথম দিকে ফারজানা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে মাস চারেক চাকরি করেছিল, স্যালারি খুবই কম। রায়হান বিষয়টা পছন্দ করেনি। রায়হান ছিল এমন, ফারজানা সারাক্ষণ তার জন্য বসে থাকবে, তার বাচ্চা বাবা মা সংসার সব কিছু দেখবে ফারজানা, আর ফারজানাকে দেখবে রায়হান। ফারজানার সকল দায়িত্ব রায়হানের, কোনোদিন মুখ ফুটে কিছু চাইতে হয়নি। চাওয়ার আগেই সব এনে হাজির করেছে রায়হান। পরাধীনতা থাকলেও রায়হানের পসেসিভনেসে অভ্যস্ত হয়ে গিয়েছিল ফারজানা। জীবনটা এক মুহূর্তে এলোমেলো হয়ে যাচ্ছে। ফিরে এসে নিজের বাসায় ফিরল ফারজানা। আব্বা আম্মা আছেন, ফারহান আছে। এত মানুষ ওই বাসায় কোথায় থাকবে? রান্না হয়নি, খেতে হবে ওখানে গিয়ে। সেটা কষ্টকর, আর দিয়ে যাবে এমন লোক তো নেই, সবাই বিপর্যস্ত। তবু রাতে সবাইকে নিয়ে ফারজানা গেল ডিনারের জন্য। গিয়ে একটু অবাক হয়ে দেখল বেশ কিছু আত্মীয় স্বজন আছে। রায়হানের ফুপা চাচা সাদমান আর আজিজ সাহেব খেতে বসেছেন। তুষান তুবাকে ছাড়াই তারা খাচ্ছেন। ফারজানার আব্বাও তো আছেন, আম্মা আর ফারহান না হয় পড়ে খেল। ফারজানা রান্নাঘরে উকি দিল। এক বাসা থেকে ভাত তরকারি পাঠিয়েছে। মনে হয় মেজো ফুপু আম্মা দিয়েছেন। কাজের মেয়ে সালেহা একটা প্লাস্টিকের বাটিতে কিছু মুরগির মাংস তুলে রাখছে। ফারজানা ভাবল এটা মনে হয় ওদের বাসায় পাঠাবে, তাই আর কিছু বলল না। সবার খাওয়া শেষ হলে ফারজানা ফারহান আর আব্বাকে ডাকলো খাবার টেবিলে। তুষান তুবাকেও বসিয়ে দিল, কিন্তু অবাক হয়ে দেখল খাবার তেমন কিছু নেই টেবিলে। এক ব্যাচ খাওয়া হলে যেমন অল্প খাবার পড়ে থাকে, তাতে ঝোল তরকারি দেওয়া হয় তেমন খাবার দেওয়া, ভাতও কম। ফারজানা রান্নাঘরে উকি দিয়ে বলল আমরা এখানেই খাবো, তরকারি এখানে দাও। সালেহা বলল দিছি তো ভাবি। ফারজানা বলল মাংসের লেগ পিস দাও তুষানকে। আব্বাও এখানে বসেছেন, মাংসের বাটিটা নিয়ে এসে ভরে দাও। সালেহা বলল ভাবি পাতিলায় তো আর নাই। এই যে, তাইলে বাক্স ভরে রাখলে যে? ওইটা ছোট ভাবির জন্য, রান্না বান্না ঠিক মতো হইতেছে না, ওনার বাচ্চা বুকের দুধ খায়, তাই ছোট ভাইয়া বলছে মাংস তুলে রাখতে। ফারজানা বলল আগে তো, এখন যারা আছে তারা খাবে নাকি? তারারে তরকারি ডাল দিতে বলছে, মরা বাড়িতে খাওনের বহর লাগবো না বলল। ফারজানা বলল বাটিটা নিয়ে এসো। নিজেই তরকারির বাটি খুলে সবাইকে খেতে দিল। তবে এটা নিয়ে কোনো কথা বলল না। কাল থেকে বাসায়ই রান্না হবে, অল্প বিস্তর যা হোক। এখানে কেমন অস্বস্তি হচ্ছে। রাতে ফেরার সময় শ্বশুর সাহেব ফারজানার আব্বাকে বললেন কিছু বৈষয়িক কথা আছে, একটু অপেক্ষা করতে, বাসাটা একটু ফাঁকা হোক। রাত 11:30 বেজে গেল বাসা ফাঁকা হতে, তবে ফুপু চাচা মামা এমন কয়েকজন রয়ে গেলেন। ফারজানা বসল আব্বা আর শ্বশুরের সাথে। সাদমানও বসেছে। আজিজ সাহেব বললেন তুষান তুবার সব দায়িত্ব আমার, আপনি কোনো চিন্তা করবেন না বেয়াই। দোয়া করেন আল্লাহ যেন ওদের প্রতিষ্ঠিত করার মতো আমাকে সময় দেন। ফারজানার আব্বা বললেন আমি জানি আপনি আছেন ওদের মাথার উপর। এত ছোট বয়সে ওরা যে ছায়াহারা হলো। সাদমানও আছে, সাদমান ওদের খেয়াল রাখবে। রায়হানের অফিসে ইন্স্যুরেন্সের টাকাটা পাওয়া গেলে অসুবিধা হবে না আশা করি। ফারজানা এবারে কান সজাগ করল। কি বলতে চায় উনি? ওর নমিনি তো আমিই ছিলাম, এখন মনে হয় ফারজানা। সমস্যা নেই, ফারজানা একটা অ্যাপ্লিকেশন করলে আমি সব ব্যবস্থা করে নিতে পারবো। ফারজানা জিজ্ঞেস করল কিসের অ্যাপ্লিকেশন? নমিনি চেঞ্জের। ও আচ্ছা।
সাদমান বলল, ভাবি ভাইয়ার আইফোন আর ট্যাব আমার কাছে রেখে যান, এটাই তোর ওর শেষ স্মৃতি। ফারজানা উঠল। তুষান তুবার ঘুমাতে হবে। সারাদিন অনেক ধকল গেছে। মিলাদের জন্য টাকা লাগবে কিছু। তোমার কাছে তো আরো লাখখানেক টাকা আছে, তাতেই হয়ে যাবে। ফারজানার শ্বশুর সাহেব বললেন। ফারজানা নিষ্পৃহ স্বরে বলল, আব্বা তুষান তুবার স্কুলের বেতন আর বাসা ভাড়া দেওয়ার পরে তেমন টাকা থাকবে না। সাদমান বলল, উইটা পরে দেওয়া যাবে? ফারজানা জিজ্ঞেস করল, কিভাবে দেব? কে দেবে? আর কেউ কোনো কথা বলল না। ফারজানা সবাইকে নিয়ে নিজের বাসায় চলে এলো। ফারজানা চলে যাওয়ার পরে সাদমান একদফা চেঁচামেচি করল, অহেতুক মরাবাড়িতে খাওয়া দাওয়ার বহর শুরু হইছে, বললাম ঋতুর জন্য খাবার তুলে রাখতে, সেটা রাখা হলো না। উপস্থিত রায়হানের ফুপা বললেন, বউ তো নরম না, তার চোখের দৃষ্টি কেমন যেন। দুলাভাই, টাকা কি পাবেন আপনি? রায়হানের আব্বা বললেন, অবশ্যই পাবো, আমার ছেলে আমার অধিকার সবার আগে। আমি অফিসে যাব, নিজে গিয়ে কথা বলবো। বাসায় ঢুকতে ঢুকতে ফারজানার বাবা বললেন, তোমার এভাবে কথা বলা উচিত হয়নি ফারজানা, তোমাকে বুঝতে হবে রায়হানের উপর ওরা ডিপেন্ডেন্ট ছিল। তোমার যেমন একটা আস্টাবল সিচুয়েশন, ওদেরও তেমনই। ফারজানা বাবা কথার শুনল, উত্তর দিল না। ফারহান সামনের সোফায় বসে ফোনে কিছু করছে, মাথা নিচু করে। ফারজানা ফ্রিজ খুলে দেখল, বাজার বলতে ফ্রিজে গরুর মাংস রাখা আছে। রায়হান শুক্রবারে বাজার করেছিল। ওর পরিচিত এক লোক প্রতি শুক্রবারে গরু জবাই করে। গত শুক্রবারে রায়হানকে 5 কেজি মাংস গছিয়ে দিয়েছিল। এত হাসি খুশি ছিল বাজারে, প্রতিটা মানুষ রায়হানকে পছন্দ করত। এটার কথা শাশুড়িকে বলা হয়নি কোনো কারণে। টুকটাক মশলা আছে, পেঁয়াজ কাঁচামরিচও আছে। হুটহাট বাচ্চাদের নুডলস পাস্তা করে দেওয়ার জন্য ব্রেড আনলে সকালের নাস্তা হয়ে যাবে। আজ যে পরিস্থিতি দেখে এলো, কাল সকালে ইচ্ছে করছে না ওই বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করে আসার। ফারজানা ফারহানকে বলল, গলির মাথায় একটা দোকান আছে, ওখান থেকে কিছু জিনিসপত্র বাজার করে নিয়ে আয়। কাল থেকে বাসায়ই রান্না করা হবে। ফারহান অবাক হলো, কেন আপু? না, এমনিতেই। ওদের মানুষ অনেক, তুষান তুবার ঠিকমতো খাওয়া হচ্ছে না। এত রাতে যাব? কারণ সকালে গেলে 100টা কথা হবে, এখন আর কেউ নেই। তুই ব্রেড বা ফ্রোজেন পরোটা, ডিম, আলু, সয়াবিন তেল এসব নিয়ে চলে আয়। ফারজানার মা শান্ত স্বরে বললেন, এতে আরও অশান্তি হবে। ফারজানা বলল, প্রতিবেলায় গিয়ে খাবার জন্য দাঁড়াতে ইচ্ছে করছে না মা। ফারজানার আব্বা বললেন, তুমি নমিনিটা ওদের দিয়ে দাও, তাহলে সম্পর্ক ভালো থাকবে। আর তুষান তুবা তো ওদেরই নাতি নাতনি, ওরা দেখে রাখবে ওদের। আব্বা, রায়হান নেই এখনো, 3 দিনও হয়নি, আমি একটু সময় নিব। যদি মনে হয় ওনাকে দিলে ভালো হবে আমি দিয়ে দিব, তবে রায়হান ওর 2 বাচ্চা রেখে গেছে আমার কাছে, আমাকে যে নমিনি করে গেছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে উনিই তো ছিলেন, রায়হান বদলে দিল কেন? দেখো, দীর্ঘদিনের সম্পর্ক, তোমার কোনো পদক্ষেপে যেন সেটা নষ্ট না হয়, আমরাও তো আছি তোমার পাশে। হ্যাঁ আছো তো জানি আব্বা। ফারজানা জানে তার আব্বা আম্মা নিতান্তই ভালো মানুষ, এত চক্কর কিছুই বুঝবে না। ফারহানের বিয়ে ঠিক হয়েছে ওরই পছন্দ করা মেয়ের সাথে। বিয়ের পরে ওদের একটা সংসার হবে, সেখানে ফারজানা 2 বাচ্চা সহ 3 জন মিলে ঘাড়ে চাপার কোনো মানে হয় না। ফারহান বাজার করে এনেছে। ফারজানা একটু নিশ্চিন্ত হলো। সকালও অন্তত খেতে যেতে হবে না। আজিজ সাহেব সাদমানকে নিয়ে সকালবেলাই রায়হানের অফিসে এসেছেন। নাবিলের সাথে কথা হয়েছে। ওদের ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা বলতে হবে। আজিজ সাহেবকে সবাই সম্মান জানিয়ে বসালো। রাবেয়া এসেও সালাম দিয়ে গেলেন। রায়হানের বসের সাথে কথা বললেন আজিজ সাহেব। আঙ্কেল, অপূরণীয় ক্ষতি হলো আমাদের। আপনাদের কষ্ট আমরা হয়তো অনুভব করতে পারছি না। আজিজ সাহেব বললেন, দেখো বাবা, রায়হান আমার বৃদ্ধ বয়সের খুঁটি, ওর টাকা পয়সাগুলো যাতে সহজে পাই তার ব্যবস্থা করে দাও। বসও একটু অবাক হলেন, টাকা পয়সার জন্য ওনার চিন্তা একটু বেশি মনে হচ্ছে। জি জি আঙ্কেল, কিছু ফর্মালিটিস আছে, আমরা নমিনির অ্যাকাউন্ট ডিটেলে সব পাঠানোর ব্যবস্থা করব। নমিনি তো ফারজানা ওর বউ, সে তো কিছু পারে না, একদম নরম সরম মেয়ে। আমার অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা করো। আঙ্কেল, সেটা তো নিয়মগতভাবে সম্ভব না। নমিনি যেই হোক, সে ক্লেইম করলে তো পুলিশ কেস হয়ে যাবে। তাহলে কি উপায়? ওদের গার্ডিয়ান তো আমি আমার নাতিদের দেখাশোনা করব। ফারজানার বয়স কম, ও কি বুঝে? সেক্ষেত্রে টাকাটা ওনার অ্যাকাউন্টে গেলে আপনি ট্রান্সফার করে নিয়েন, এটাই সহজ। আমার অ্যাকাউন্টে চাচ্ছি। তাহলে ভাবিকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, সেখানে সে লিখবে আইনগতভাবে সকল দায়িত্ব আপনাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি সেটার ব্যবস্থা করব। ফারজানার কোনো আপত্তি নাই। তোমরা দেখো যেন সহজভাবে টাকাটা পাই। উনি চলে যাওয়ার পরে রাবেয়া আপা বললেন, বসো, আপনি ফারজানার সাথে একবার কথা বলেন। 2টা বাচ্চা নিয়ে মেয়েটা তো রাস্তায় বসে যাবে। বসো বললেন ফারজানা, অ্যাপ্লিকেশন করলে আমরা কি করতে পারি দেখা যাক উনি কি বলে। তুষান তুবাকে নিয়ে ফারহান আর ফারজানা এসেছে রায়হানের কবরের কাছে। মা বাবা কোথায় আছে তুবার জিজ্ঞেস করল। এই তো এখানে মা। বাবা এখানে ঘুমিয়ে আছে। এইখানে? হ্যাঁ মা, তুমি দোয়া করো।
ফারজানা আর্দ্র গলায় বলল। তুবা বলল, মা ঢাকনাটা খুলে দাও না, বাবাকে দেখব। ফারজানা হু হু করে কেঁদে ফেলল। ফারজানা সকালে খেতে আসেনি, এটা কেউ খেয়াল করেনি। দুপুরে সবার খাওয়া যখন শেষের দিকে তখন আজিজ সাহেব খেয়াল করলেন, তুষান তুবাকে দেখলাম না তো, ওরা আসেনি খেতে। সালেহা সালেহা বলল, সকাল হইতে হেতিরা কেহই আসে নাই খালুজান। রাশেদা, তুমি খেয়াল করবে না ওরা কি খাচ্ছে না খাচ্ছে? রায়হানের মা উঠলেন। সত্যি খেয়াল করা হয়নি। এতগুলো মানুষ বাসায় কেউ খেয়াল করল না ওরা আসে নাই। রাশেদা নিচু স্বরে আজিজ সাহেব বললেন, ছেলে তো গেছেই, সব টাকা পয়সার নমিনি বউকে করে গেছে। তোমার ছোট ছেলে যা বেতন পায় তার চাইতে বেশি টাকা ভাইয়ের কাছ থেকে নেয় প্রতি মাসে। যাও খাবার নিয়ে যাও, টাকা পয়সার ফয়সালা অবধি কোনো অযত্ন যেন না হয় ফারজানার। রাশেদা বেগম খাবার নিয়ে নিজেই গেলেন ফারজানার ফ্ল্যাটে। ওরা তখন আলু ভর্তা আর ডাল দিয়ে খাওয়া শেষ করেছে। তুষান তুবার জন্য একটা মুরগি রান্না করেছিল ফারজানার মা। এই পরিস্থিতিতে রান্না করতেও ভালো লাগে না, খেতে হবে তাই করা বাধ্য হয়ে। ফারজানা জানে না আজিজ সাহেব অফিসে গিয়েছিলেন। রাশেদা বেগম ঘরে ঢুকে দেখতে পেলেন ওরা মেঝেতে বসে খেয়েছে। ফারজানা, তুমি যাওনি কেন? একদিন হইছে আমার রায়হান নাই, তুমি এর মধ্যে আমাদের পর করে দিলে বেয়ান, এটা কেমন কথা? আপনি থাকতে এমন হলো কেন? রাশেদা বেগম কাঁদতে শুরু করলেন। তুষান তুবাকে জড়িয়ে ধরে তারপর নিয়ে আসা খাবার বেড়ে দিতে বললেন সালেহাকে। সালেহা খাবার বেড়ে নিয়ে এলো। ফারজানা বলল, আম্মা ওরা তো খেয়েছে, থাক আমার হাতে একটু খাক। রাশেদা বেগম ওদের খাইয়ে দিতে লাগলেন। ফারজানার মা একটু খুশি হলেন, যাক ওরা পর করে দেয়নি। ফারজানা অযথাই টেনশন করছে। বিকেলের দিকে আজিজ সাহেব সাদমান দুজনেই এলো ফারজানার সাথে কথা বলতে। টাকার পরিমাণ কেমন হতে পারে ফারজানার কোনো ধারণা নেই, আর কাউকে এখনো জিজ্ঞেস করেনি। ফারজানা, তোমার সাথে অফিস থেকে কথা বলেছে? না আব্বা। কেই ফোন করে নাই? না। আচ্ছা, ওরা অফিসিয়ালি তোমাকে বলবে নমিনির জায়গায় আমার ডিটেল দিয়ে অ্যাপ্লিকেশন করতে। ফারজানা বলল, তার দরকার হবে না আব্বা, আমি ম্যানেজ করে ফেলব। আজিজ সাহেব বললেন, তুমি পারবে না? অনেক টাকার বিষয়, টাকাটা আমার অ্যাকাউন্টে রাখব। তুষান তুবার ভবিষ্যতের জন্য। আমার কাছে থাকলে কি ওরা টাকা পাবে না? সাদমান বলল, ভাবি গাড়ির কাগজপত্রেও তোমার নাম লোন করে কেনা গাড়িটা। টাকা হাতে পেয়ে গেলে গাড়িটা পার্মানেন্টলি নেওয়া যাবে। ফারজানা বলল, গাড়িটা সেল করে দিব। গাড়ি কে চালাবে? না ভাবি, গাড়িটা আমি রাখবো, এটা ভাইয়ের স্মৃতি। ঠিক আছে তাহলে গাড়ির লোন তাহলে তুমি শোধ করে দিও। ফারজানা বলল, কেন আব্বা, বা তুমি যে টাকা পাবে গাড়ির টাকাটা দিয়ে দিও। না, এখন বাড়তি কোনো খরচ আমি করতে চাচ্ছি না। আর নমিনি পরিবর্তনের জন্য আমি অ্যাপ্লিকেশন করব না। আজিজ সাহেব বললেন, রায়হান আমার ছেলে ছিল না? ওর টাকায় আমার হক আছে। ফারজানা বলল, হক সবার আগে ওর অবুঝ বাচ্চাদের, যাদের পুরো জীবন সামনে পড়ে আছে। তাছাড়া আপনার তো সাদমান আছে আব্বা, ও দেখবে আপনাদের। আমিও আছি। আমি কি তোমাদের দয়া নিয়ে বেঁচে থাকবো নাকি? শোনো, স্পষ্ট বলে দিচ্ছি, টাকাটা তুমি আমাকে ট্রান্সফার করে দিবে, নাইলে ভালো হবে না। ফারজানার আব্বা বলল, ভাই সাহেব একটু সময় দিন, টাকাটা আসুক। আপনাকেই তো দিবে, আপনিই তো ওদের গার্ডিয়ান। ও একটু শোক সামলে উঠুক আগে, চিন্তায় চিন্তায় ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। মেয়েকে বোঝান। তাছাড়া ওর বয়স তো কম, ওকে না হয় দেখে শুনে আবার ভালো ছেলে দেখে। মানে ওর তো পুরো জীবনটাই সামনে। ফারজানা আর কিছু বলল না, এখন তাকে বিয়েও দিয়ে দিচ্ছে, বিষয়টা স্বাভাবিক হবে না। সাদমান গাড়িটা দখল নিয়ে রেখেছে, ওই বাসার গ্যারেজেই রাখা। গাড়ি উদ্ধার করে সেল করা সহজ হবে না। ফারজানার মতো শান্ত একটা মেয়ে কিভাবে এত কথা শিখে গেল? রায়হানের আত্মীয় স্বজনরা উস্কে দেয় আজিজ সাহেবকে। ভাইজানের আরেকটু বুদ্ধি করে চলতে হবে। টাকা তো ওর একার না, ব্যাংক ব্যালেন্স যা আছে সবই কি বউ পাবে? বাপ মায়ের কোনো দাবি নাই? আজিজ সাহেব বললেন, ওর মতিগতি বুঝতেছি, টাকাটা হাত করে একজনের সাথে চলে যাবে। বাচ্চাদের আমাদেরই বড় করতে হবে। কিন্তু ফারজানাকে যতটুকু দেখলাম, ও তো এরকম মেয়ে না। খুবই শান্ত ভদ্র একটা মেয়ে, কোনোদিন একা কিছু করতেও যায়নি। সেটাই তো বললাম, ও কি বুঝে? ওর হাতে টাকা গেলে টাকা তো নষ্ট করে ফেলবে, তাছাড়া সাদমানেরও তো একটা ভবিষ্যৎ আছে। না দুলাভাই, রায়হানের টাকা দিয়ে আপনি সাদমানের ভবিষ্যৎ গুছানোর চিন্তা করতে পারেন না। একজনের অন্যমতের কথা শুনে আজিজ সাহেব বললেন, উইটা কথা বলছি। আপনি ফারজানার আব্বাকে চাপ দেন, উনি নরম মানুষ, ওনাকে ধরে আগান। আজিজ সাহেব ফারজানার আব্বাকে ডেকে আনলেন। ফারজানা বুঝতে পারল কি জন্য ডেকেছে। তিনি আসতেই আজিজ সাহেব হাত ধরে বসালেন, আরও আত্মীয় স্বজন আছে। ভাই সাহেব, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। জি ভাই, আমি জানি আপনার শোক কতটুকু। ফারজানার ব্যবহারে আপনি মনে কষ্ট নেবেন না। আপনিই তো ওর অভিভাবক। এই তো আপনি মুরব্বী মানুষ, বুঝেছেন ওর বয়স কম, সারা জীবন সামনে আছে, আমি ওর জন্য যেটা ভালো হবে সেটাই করব। আপনি ওকে বোঝান, এত টাকা ও সামলাতে পারবে না। আচ্ছা ভাই সাহেব, আমি বলবো ফারজানাকে।
ফারজানার আব্বা ফিরে গিয়ে ফারজানাকে বললেন আমি চাই তুমি টাকাটা ওদের দিয়ে দেবে। ফারজানা বলল তাহলে আমাদের কি হবে? তোমাকে আমরা দেখব। কিভাবে দেখবে? তোমাদের এখন চাকরি নেই, ফারহান সামনে বিয়ে করবে, আমার এত খরচ, 2 বাচ্চাকে সামলাবে। সেটা পরে দেখা যাবে, আগে সম্পর্ক রক্ষা করো। ভুলে যেও না তুষান তুবার উপর ওদের অধিকার আছে। ফারহান মৃদু স্বরে বলল আব্বা আপনাকে আঙ্কেল কি বুঝিয়ে দিচ্ছে জানি না, তবে আপা কিন্তু ঠিক বলতেছে। ওরা কিন্তু আপাকে দেখবে না, লাথিগুতা খেয়ে থাকতে হবে। ফারজানার আব্বা অভিমান করে বললেন আমি বড় মুখ করে বলেছি। ফারজানা উত্তর দিল না। কয়েকদিন পার হয়েছে, টাকা এখনো পাওয়া যায়নি, কিছুদিন সময় লাগবে। তুষানের পরীক্ষা ছিল, ফারজানা সাদমানকে বলল ওকে একটু দিয়ে আসতে গাড়িতে করে। সাদমান বলল গাড়ি এখন বের করবে না, গ্যাস নেই। তুষান রিকশায় করেই পরীক্ষা দিতে গেল। সন্ধ্যায় ফারজানা ও বাড়িতে গিয়ে দেখল সাদমানের বউ ঋতু রেডি হয়েছে, একটা প্রোগ্রামে যাবে। ফারজানা কিছু জিজ্ঞেস করল না কোথায় যাচ্ছে বা অন্য কিছু। বের হওয়ার সময় দেখল সাদমান রায়হানের নতুন গাড়ি বের করেছে। ফারজানা জিজ্ঞেস করল গ্যাস নিয়েছ? সাদমান আমতা আমতা করে বলল হুম। বউকে নিয়ে বের হয়ে গেল ভাইয়ের গাড়ি করে। 2 সপ্তাহ পেরিয়েছে রায়হান চলে যাওয়ার। ফারজানা একটু সামলে নিয়েছে নিজেকে, এখনো টাকা পাওয়া যায়নি। ফারজানা ভেবেছে একদিন অফিসে যাবে। প্রথম দিকে সবাই যত আন্তরিকতা দেখিয়েছে, সবাই ব্যস্ত হয়ে যায় নিজের কাজে। আজিজ সাহেব ধরেই বসে আছেন, ফারজানা টাকাটা ওনাকে দিয়ে দিবে। কারণ ফারজানার বাবা অত্যন্ত সজ্জন ব্যক্তি, মাও খুব ভালো মানুষ, শিক্ষকতা করেছেন, ঝামেলা পছন্দ করেন না, নিজেদের ব্যক্তিত্ব বজায় রেখে চলেন। এসব টাকা পয়সার মতো ঠুনকো বিষয়ে নিজেদের জড়াবেন না। ফারজানা নিজেই যদি টাকা আটকে না ফেলে তাহলে কোনো ভয় নেই। বাচ্চাদের স্কুল শুরু হয়েছে, ফারজানা রান্না বন্ধ করেনি। ও বাড়ি থেকে খাবার দিয়ে যেত, আস্তে আস্তে ভাত দেয়া বন্ধ হয়েছে, এখন শুধু মাছ মাংস দিয়ে যায়। ফারজানা না করেনি, দিক যতদিন দেয়। টাকাটা ফারজানা পেয়ে গেলে একটা ঝড় শুরু হবে। বাচ্চার স্কুলের এবারের বেতন দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু পরের মাসের বেতন দেওয়া সম্ভব হবে না যদি না টাকাটা পাওয়া যায়। এই বাসা ছেড়ে দিতে হবে। ফারজানা আগে যে স্কুলে চাকরি করত ওখানের এক মিসকে ফোন করল একদিন। চাকরিটা যদি পাওয়া যায় কিছুটা হলেও সামাল দেওয়া যাবে, যদিও স্যালারি খুবই কম, তবু একটা জবে থাকলে আস্তে আস্তে বাড়বে। আরও 2-একটা জায়গায় চেষ্টা করা যেতে পারে। রায়হানের অফিসে আবেদন করলে চাকরি হয়তো পাওয়া যাবে, কিন্তু রায়হান উচ্চপদে কর্মরত ছিল, এখন ফারজানা স্টেনো রিসিপশনিস্ট টাইপের চাকরি করলে ওর সম্মানহানি হবে, সেখানে তাই যাওয়া যাবে না। ফারজানার কোনো অভিজ্ঞতাও নেই যে একবারে ভালো পদে নিয়োগ পেয়ে যাবে। রাবেয়া আপার সাথে কথা বলে ফারজানা গেল রায়হানের অফিসে। বসের সাথে দেখা করল। ভাবি আপনার শ্বশুর সাহেব এসেছিলেন, উনি দাবি করছেন টাকাটা ওনার অ্যাকাউন্টে দেওয়ার, কিন্তু সেটা সম্ভব না আসলে, যদি না আপনি নিজের দাবি সরিয়ে নেন। আপনি কি চান সেটা জানাবেন আমাদের। ফারজানার আব্বা বারবার বলে দিয়েছে টাকা নিয়ে কোনো অশান্তি যেন না হয়। তবু ফারজানা বলল টাকা আমার অ্যাকাউন্টেই নিতে চাই। অফিস থেকে তাই বলার কিছু রইল না। কিন্তু বিষয়টা আজিজ সাহেব ভালোভাবে নিলেন না। সাদমান আর রাশেদা বেগমকে নিয়ে তিনি মিটিংয়ে বসলেন। অনেক চালাক মেয়েটা অফিসে চলে গেছে। আব্বা আপনি যান, গিয়ে কথা বলেন, প্রয়োজনে ভয় দেখান। সাদমান বলল, আর ফোনটা তো দেয়নি, ওইটা নিয়ে আসেন। আজিজ সাহেব রাতে এলেন ফারজানার ফ্ল্যাটে। ফারজানার আব্বা দরজা খুলে দিলেন। আজিজ সাহেবকে দেখে সালাম দিলেন, তিনি সালামের উত্তর দিলে না। ফ্ল্যাটে ঢুকে ফারজানাকে সরাসরি বললেন তুমি অফিসে গিয়েছিলে? জি আব্বা, ফারজানা উত্তর দিল। কেন? এই মাসটা আপনার ছেলের বেতনে চলেছে, সামনের মাসে কি হবে, টাকাটা যাতে তাড়াতাড়ি আসে সেটার ব্যবস্থা করা দরকার। কেন ওই টাকা ছাড়া আর কোনো টাকা নাই? রায়হান ব্যাংকের টাকাও তোমার নামে রেখেছে, রাখেনি? তারপরেও আব্বা বাচ্চাদের একটা স্থায়ী ব্যবস্থা করা প্রয়োজন। কেন আমরা কি মরে গেছি? তোমার মনের মধ্যে কি আছে সেটা আমি বুঝি, টাকা হাত করে কেটে পড়বে বাচ্চা দুইটাকে আমাদের ঘাড়ে দিয়ে। আব্বা আপনি আমাকে এই চিনলেন? এতদিন চিনতাম না, ভেজা বেড়াল হয়ে দিন পার করেছে, আমার ছেলের সব কিছু দখল করে নিয়েছ, আমাদের জন্য কিচ্ছু রাখে নাই। রায়হান কেন, ওকে আমরা বড় করেছি না? আমাদের হক নাই? আব্বা বেঁচে থাকতে ও কি কখনো দায়িত্বে অবহেলা করেছে? বেয়াদব মেয়ে, মুখে মুখে কথা বলো। ফারজানা আর উত্তর দিল না। রায়হানের ফোনটা কই, উইটা দাও। কেন আব্বা, ফোনটা তুষানের কাছে। আমাকে দিয়ে দাও, তুষান বাবার আইফোনটা দাও তো। তুষানকে ডাকলো আজিজ সাহেব। তুষান এগিয়ে দিল। এটা আমি নিয়ে যাচ্ছি। ফারজানা বলল কেন আব্বা? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। ফারজানা প্রতিবাদ করতে পারল না। আজিজ সাহেব রায়হানের ফোনটা নিয়ে চলে গেলেন। পুরনো কর্মস্থল প্রোগ্রেস ইন্টারন্যাশনাল স্কুলে ডেকেছে ফারজানাকে। প্রায় 7 বছর আগে জব ছেড়েছিল ফারজানা। তখন বেশ ভালো পড়াতো। রায়হান পছন্দ করল না, তাছাড়া প্রয়োজনও ছিল না।
এখন মনে হচ্ছে প্রয়োজন থাকুক বা না থাকুক মেয়েদের আয় রোজগার থাকা প্রয়োজন। কি সমস্যা হতো ফারজানা যদি জবটা কন্টিনিউ করতো, শাশুড়ি তো বাচ্চাদের দেখতে পারতেন, দেখছিলেনও। শুধু রায়হান চায়নি বলে চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল। স্কুলে চাকরিটা ফারজানা পেয়ে গেল, কিন্তু বেতন খুবই কম। তাছাড়া সময়টাও সকালে। দুজনকে তৈরি করে তারপরে আসতে হবে, আর স্কুল বদলে এখানে নিয়ে আসতে হবে। দুই দিকে ছোটাছুটি করা সম্ভব না আসলে। টিচারের সন্তান হিসেবে একটা ভালো অ্যামাউন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে, এটা একটা ভালো বিষয়। বাসায় ফিরে ফারজানা রায়হানের অফিসের ফোন পেল। টাকাটা আসবে, তবে কিছুটা সময় লাগবে। ফারজানার হঠাৎ মনে হলো টাকা আসছে, এটা জানতে পারলে আজিজ সাহেব টাকা নিয়ে যাবেন, আর ফারজানা না করতে পারবে না। তাই ফারজানা ঠিক করল টাকা বিষয়ে আর কোনো তথ্য সে শেয়ার করবে না। যখনই টাকা আসুক সেটা ফিক্সড করুক বা সঞ্চয়পত্র কিনুক, সেভাবে রেখে দেবে। ইন্টারেস্ট থেকে মান্থলি খরচ চলবে। সন্ধ্যার দিকে সাদমান এলো। ভাবি অফিস থেকে জানিয়েছে কবে টাকা পাওয়া যাবে? না, এখনো জানায়নি। গাড়িটার ইনস্টলমেন্ট কিন্তু দিতে হবে। তাই কিন্তু আমি সেটা কেন দিব? তাহলে কে দিবে? এটা ভাইয়ার গাড়ি, ভাইয়ার টাকা দিবে না তুমি? ফারজানা শান্ত স্বরে বলল, তোমার ভাইয়া এখন নেই। আমি গাড়ির পিছনে এতগুলো টাকা খরচ করব না। তোমাকেই দিতে হবে। ভাইয়ার অবর্তমানে তোমাকেই খুঁজতে আসবে ব্যাংক থেকে। আসলে আমি জানাবো গাড়ি আমি ব্যবহার করছি না, যারা করছে তারা ব্যবস্থা করবে। সাদমান বুঝতে পারল গাড়ির বিষয়ে সুবিধা করতে পারবে না। ফারহান বাসায় ছিল না, ফিরে এসে এসব শুনে বলল, ঠিকই করেছ আপা, ওরা এত বাড়াবাড়ি করছে সেটা বলার মতো নয়। তুষান ছিল দাদির বাসায়, ফিরল অনেক রাতে। ফারজানা জানতে চাইল, খাবে না? না খেয়ে এসেছি। আচ্ছা, ওই বাসায় খাওয়ার দরকার নেই, বাসায়ই তো রান্না হচ্ছে। কেন, আমি খেলে কি সমস্যা? ওরা তো বলছিল তুমি খারাপ, তুমি সবার সাথে ঝামেলা করছো। ফারজানা হতভম্ব হয়ে গেল। এই বিষয়টা একদমই মাথায় ছিল না। শেষ পর্যন্ত বাচ্চা ছেলেটার কান ভারী করছে মায়ের বিরুদ্ধে। হায়রে। আজিজ সাহেব আবারও রায়হানের অফিসে গিয়েছেন। এবারে আর শান্তভাবে বসে থাকেননি। হুমকি দিয়ে এসেছেন তার ছেলের টাকা তিনি না পেলে পুলিশ কেস করবেন। জড়যন্ত্র করা হচ্ছে। সব টাকা কিভাবে ফারজানা একা পায়, দেখে নিবেন কারা আছে এর পিছনে। মনে মনে ভেবেছেন আনুক টাকা, ফোনের মতো টাকাও আদায় করে নিয়ে যাবেন। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা তো করতেই হবে। অবশেষে টাকা ফারজানার অ্যাকাউন্টে চলে এসেছে। বেশ বড় অঙ্কের টাকা। অন্তত পথে দাঁড়াতে হবে না। তবে ফারজানা আগে কখনো টাকার বিষয়টা সামলায়নি। একসাথে বড় অঙ্কের টাকা ফারজানা রাবেয়া আপা সহ দুইজনের সাথে কথা বলে সঞ্চয়পত্র কিনে রাখল। আজিজ সাহেব জানতে পারলেন সপ্তাহখানেক পরে। তিনি হতভম্ব হয়ে গেলেন। ফারজানা তাকে কিছুই জানাবে না, এটা তিনি আশা করেননি। রাত 10টার দিকে তিনি এসে কলিং বেল বাজালেন। ফারজানার মা দরজা খুলে দিল। আপনার মেয়ে কোথায়? আছে, বেয়াই সাহেব রুমেই আছে। একটা বাটপাড়ের মা, আপনি বাটপাড়ি করে রায়হানের সমস্ত টাকা একাই দখল করে নিয়েছে। ফারজানার মা সংকীর্ণ হয়ে গেলেন। এরকম ব্যবহার তিনি কখনো পাননি। মেয়েটাও জেদি হয়ে গেছে, অল্প বয়সে স্বামী চলে যাওয়ায় দিশেহারা হয়ে যা মনে চাইছে করছে। চিৎকারে ফারজানা চলে আসছে। রাশেদা বেগম এসে ঢুকেছেন। কি হইছে? ফারজানা জিজ্ঞেস করল। রাশেদা বেগম বললেন, তুমি এত বড় বেইমান স্বামীকে খাইছো, এখন এই বয়স্ক মানুষটাকে বাঁচতে দিবা না? তোমার জন্য তো উনি হার্ট অ্যাটাক করবে। ফারজানা বলল, আমার জন্য? টাকাটা কি আমরা খাইয়া ফেলাইতাম? চৌর্যবৃত্তি করছো তুমি চোর একটা। আজিজ সাহেব চিৎকার করলেন। ফারজানা কিছু বলল না। আমি দেখে নিব তোমাকে, আমার ছেলেকে মারছো তুমি, আমি কেস করব, মার্ডার কেসে ফাঁসাব। কতক্ষণ চিৎকার করে তারা চলে গেলেন। ফারজানার মা বললেন, এইসবের কি খুব দরকার ছিল? টাকা দিয়ে দাও ওদের। ফারজানা বলল, না, দিব না। ফারজানার মা তার চোখ মুখ দেখে অবাক হয়ে গেলেন। এত নরম মনের মেয়েটা কয়েকটা দিনে কেমন অন্যরকম হয়ে গেছে। আজিজ সাহেব ধারণা করেছিলেন টাকাটা জোর করে হলেও নিজের কাছে নিয়ে আসবেন। কিন্তু ফারজানা তো বেশ শক্ত মনে হচ্ছে। সেটা সম্ভব না। তাই রাশেদা বেগমকে বলেছেন নাতি হাত করে রাখতে। শোনো, তুষানকে সারাদিন তোমার কাছেই রাখবে। ওর যা যা লাগে ও যেন চাওয়ার আগেই পেয়ে যায়। ছেলের মন এদিকে থাকে যেন। কিন্তু সেটা কিভাবে সম্ভব? সবই সম্ভব হবে। তুষানের সাথে কেউ যেন জোরে কথা না বলে। রাশেদা বেগম তুষানের জন্য একটা রুম গুছিয়ে রাখলেন। ফারজানাকে বললেন, তুষান আমাদের বাসায় থাকবে। আমার রায়হানের শেষ চিহ্ন তুষান। রায়হান নাই তুষানের মধ্যে, আমি রায়হানকে দেখব। ফারজানা একটু অসহায় বোধ করল। তুষানকে ফারজানা জোর করল না। জোর করে কাউকে আটকে রাখা যায় না। কয়েকদিন পরে তুষান নিজেই চলে এলো ফারজানার কাছে। পড়াশোনার ক্ষতি হচ্ছিল, স্কুলে আনা নেওয়া করা সমস্যা, শুধু ভালো ভালো রান্না করে খাওয়ানো আর পুরোপুরি দায়িত্ব নেওয়া তো এক না। তুষান নিজে নিজে চলে যাওয়ার পরে আজিজ সাহেব ফারজানাকে বললেন, তোমার বয়স কম। 2 দিন পরে তুমি অন্য কাউকে বিয়ে করে চলে যাবে।
আমি বাচ্চাদের কাস্টডির জন্য প্রয়োজনে আদালতে যাব। ফারজানা একটু চিন্তিত হয়ে পড়ল। আইন আদালত কখনো করতে হয়নি। তাছাড়া ওনারা তো টাকার দাবিও করতে পারে, তখন কি করবে? ফারজানা বলল, গাড়িটা তো আপনারা নিয়েছেন, ওর ফোনটাও নিয়েছেন। আজিজ সাহেব বললেন, এই গাড়ি কেনার আগে রায়হান আমার গাড়িটা ইউজ করেছে না? ওর গাড়ির উপর আমার অধিকার সবার আগে। ফারজানা বলল, আপনারা আদালতে গেলে আমাকেও যেতে হবে। দু একজন মুরব্বীরা পরামর্শ দিলেন, তোমরা এরকম রোজ রোজ অশান্তি করো না। বাচ্চাগুলো এমনিতেই ধাক্কা খেয়েছে, এরকম মারামারি দেখলে ওরা কি শিখবে, তার চাইতে একসাথে বসে একটা সিদ্ধান্ত নাও। ফারজানার আব্বা আম্মা রাজি হলেন এই পরামর্শে। যদিও ফারজানা কখনো তর্ক করেনি, তবে বসতে রাজি হলো। এরকম করে আসলেই টিকে থাকা যাবে না। এখানে থাকতে হলে ওদের সাথে মিলে মিশে থাকতে হবে। এমনিতে তুষান তুবার বাবা চলে গেছে, দাদা দাদির কাছ থেকে দূরে সরানো ঠিক হবে না। ফারজানা সম্পর্ক নষ্ট হোক সেটা চায় না। তবে টাকা পয়সার বিষয়, এটা ওর হাতে থাকলে ওকে সবাই সমীহ করবে। নয়তো স্বামী না থাকলে শ্বশুরবাড়িতে কোনো দাম থাকে না। বাচ্চাদের একটা ভবিষ্যৎ আছে। আজিজ সাহেব যদি সাদমানকে টাকা দিয়ে দেন, তখন ওদের কি হবে? যে স্কুলে ওরা পড়ছে, যেমন খেয়ে বড় হয়েছে, সেটা যদি না দেয়, ওদের বাচ্চাদের দেখে রাখতে বলে গেছে রায়হান। তাই ফারজানা আজিজ সাহেবকে পুরোপুরি ভরসা করতে পারে না। যাও পারত আগে, টাকার জন্য এত কিছু করেছেন উনি, এখন একদমই ভালো লাগে না। তাও মৃত ছেলের টাকা, যেখানে তার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। তাই সিদ্ধান্ত হলো, একটা পারিবারিক মিটিংয়ের মাধ্যমে আপোষ মীমাংসা যদি হয়। ও বাড়ির ড্রয়িং রুমে ঢুকে ফারজানা একটু ধাক্কা খেল। প্রায় 10 থেকে 11 জন বসে আছে। সবাই মুরব্বী। সাদমানকে কোথাও দেখা গেল না। ওর বউও নেই বাড়িতে। ঢুকতে নিজের গ্যারেজে রায়হানের গাড়িটাও নেই। সেই গাড়িটা সাদমান নিজের মতো করে ব্যবহার করছে। সব চাইতে কষ্টের বিষয় হচ্ছে, তুষান তুবার স্কুল কোচিংয়ে আসা যাওয়ার জন্য কতবার বের হতে হয়, একবারও সাদমান বলে না, এই বেলা আমি নামিয়ে দিয়ে আসি। রিকশা আর সিএনজিতে করেই আসা যাওয়া করতে হচ্ছে। ফারজানা সামনের মাস থেকে স্কুলে জয়েন করবে। তখন তো আরও কষ্ট হয়ে যাবে। ফারহান ফারজানার বাবা মাকে নিয়ে এসে ঘরে ঢুকল। রায়হানের ফুপা কথা শুরু করলেন, যেটা ঘটল সেটা আমরা আশা করি নাই বলে থামলেন। ফারজানা ভাবল হয়তো রায়হানের কথা বলেছেন। কিন্তু তিনি আবার শুরু করলেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কিন্তু টাকা নিয়ে যে বাটপাড়িটা করলো আপনার মেয়ে, সেইটা খুবই দুঃখজনক। ফারজানার বাবা মাথা নিচু করে রইলেন। সন্তানের টাকায় বাপ মায়ের হক সবার আগে। রায়হানের খালা বললেন। রায়হানের আব্বা বললেন, এসব অর্বাচীনদের বুঝিয়ে লাভ আছে? লোভী কোথাকার, আমার ছেলের টাকা দখল করেছে, এখন বাপ মা ভাইকে নিয়ে আনন্দ ফুর্তি করছে। ছেলেটা মরে গেছে কয়দিন হইছে মাত্র। শোনো, ঝামেলা করে তো টিকতে পারবা না, প্রয়োজনে আমরা আদালতে যাব, রায়হানের ফুপু বললেন। বেয়াদব মেয়ে ছেলে, একটা মায়ের মতন কথা মাটিতে পড়তে দেয় না, আমার ছেলেটারে খাইছে, রায়হানের মা বললেন। এভাবে অশালীন কথাবার্তা চলতেই থাকলো। ফারজানা উত্তর দেবে ভেবেও চুপ করে শুনতে থাকলো। এখনকার প্রতিটি কথা এরা ধরবে। বাবা মাকে এজন্য আনা হয়েছে, সবাই মিলে চাপ দিয়ে টাকাটা নিয়ে যাবে। ফারজানা অনেকক্ষণ শুনল। তারপর বলল, আপনারা কি চান? রায়হানের ফুপা বললেন, টাকাটা দুলাভাইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে। তারপরে আমার সন্তানদের কি হবে? ফারজানা জিজ্ঞেস করল। ওদের আমরা দেখব, কাস্টডির জন্য প্রয়োজনে আদালতে যাব। ওহ আচ্ছা। ফারজানার ফুপু শাশুড়ি বললেন, এখন টাকাটা দিয়ে দাও। তারপর বাচ্চারা বড় হলে টাকা ওদের অ্যাকাউন্টে নিয়ে নিও। আজিজ সাহেব বললেন, 18 বছর হলে ওদের টাকা ওরা পেয়ে যাবে, এই ভরা মজলিসে আমি কথা দিলাম। ফারজানা উঠে দাঁড়িয়ে বলল, আপনারা গুরুজন, সবার কথা শুনলাম। আমার জন্য আমার আব্বা আম্মা ভাইকে অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে হয় নিজের ইচ্ছে মতন। আমার আব্বা আম্মা অনেকবার টাকা দিয়ে দিতে বলেছেন। আমি আমার বাচ্চাদের জন্য টাকা কাউকে দিব না। এই টাকায় ওরা বড় হবে, ওদের পড়াশোনার নিশ্চয়তা দেবে। ওদের নিরাপত্তা এই টাকা। রায়হানের গাড়িটা সাদমান নিয়ে এসেছে, একবেলাও তুষান তুবা চড়তে পারে না। ফোনটা আব্বা নিয়ে এসেছে, সেটার খোঁজও পাইনি। টাকা নিলেও সেটার অবস্থা এমন হবে না, সে গ্যারান্টি নেই। টাকা বিষয়ক সকল কথা সে সেখানেই। এই বিষয়ে আর কোনো কথা আমি শুনব না। আদালতে গেলে যান। আমার সাথে যা যা হয়েছে আমিও সবটা বলবো সেখানে। ফারজানা উঠল বলে ওর বাবা মাও উঠলেন। এই মুহূর্তে মনে হচ্ছে ফারজানাই ঠিক। ওর সাথে রায়হান চলে যাওয়ার পর থেকে এখন অবধি ভালো কিছুই হয়নি। ফারজানা ও বাড়ি থেকে বের হয়ে পড়ল। রায়হান চলে গেছে, তাকে অথই অন্ধকারে একা রেখে, তবে তাকে নিঃস্ব করে রেখে যায়নি। রায়হানের রেখে যাওয়া দায়িত্ব ফারজানা একাই পালন করবে। তাকে পারতেই হবে। রাত বাড়ছে, সকাল হতে দেরি আছে, তবে সকাল হবেই। রাত গভীর হলে উষাও নিকটবর্তী হয়। সমাপ্ত। সানজানা আলম।